হিসেব বলছে আর মাত্র 8 থেকে 8.5 মাস বাকি রয়েছে রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনে। ঠিক তার আগে রাজ্যে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির নয়া রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। বাংলার রাজনীতিতে গেরুয়া শিবিরে এখনো পর্যন্ত যে কজন পুরনো নেতা রয়েছেন, শ্রমিক ভট্টাচার্য তাদের মধ্যে অন্যতম, একথা বলার কোনো অপেক্ষা রাখে না। দায়িত্ব নেওয়ার পরেই নিজের বক্তব্যে যে কথা শ্রমিকবাবু বলেছেন তা থেকেই জোরালো হচ্ছে এই প্রশ্ন যে বাংলায় কি বদলে যাচ্ছে বিজেপি? তবে কি বিজেপি ফের একবার ফিরতে চাইছে তার পুরনো ছন্দে? শ্রমিকবাবুর হাত ধরে তবে কি বাংলায় শুরু হতে চলেছে বিজেপির নতুন ধারা? সমীকরণের রাজনীতি ছেড়ে বাংলার ভোট রাজনীতিতে কি তবে এবার সমীকায়ন হতে চলেছে? কতটা জরুরি এই সমীকায়নের, আর কতটাই বা কার্যকর হতে পারে তা? আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদের স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। অনেকেই হয়তো ভাবছেন যে কেন এই প্রশ্ন উঠছে যে বাংলায় বিজেপি বদলে যাচ্ছে। এই প্রশ্নের উত্তর যদি পেতে হয় তাহলে সাম্প্রতিক সময়ের সঙ্গে সঙ্গে একটু অতীতেও নজর দেবার প্রয়োজন রয়েছে। অতীত এখানে এ কারণেই প্রয়োজন কারণ শ্রমিক ভট্টাচার্য মানুষটি হঠাৎ করে এই বাংলার রাজনীতিতে আসেননি। হঠাৎ করেই শ্রমিক ভট্টাচার্য বাংলায় বিজেপির রাজ্য সভাপতি হয়ে যাননি। আগেই বলেছি যে বাংলায় বিজেপির এখনো যে কজন পুরনো মানুষ রয়েছেন তাদের মধ্যে এই শ্রমিক ভট্টাচার্য একজন। শ্রমিকবাবু বিজেপিতে রয়েছেন একেবারে 80-র দশকে বিজেপির জন্মলগ্ন থেকে। ছাত্র জীবনে আরএসএসও করেছেন। 90 দশকের শুরুতে অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে যখন গোটা দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টির অবস্থান সুনিশ্চিত হচ্ছে, তখন বাংলায় পণ্ডিত বিষ্ণুকান্ত শাস্ত্রী, সুকুমার ব্যানার্জি, তপন শিকদারের পর বাংলার বিজেপিতে যে নামগুলো শোনা যেত তাদের মধ্যে ছিলেন এই রাহুল সিনহা, শ্রমিক ভট্টাচার্যরা। তপন শিকদারের মতো সুবক্তার সঙ্গে এক মঞ্চে বক্তব্য রেখেও নিজের পরিচয় আলাদা করে তুলে ধরেছেন এই শ্রমিক ভট্টাচার্য। অর্থাৎ বলাই যায় যে বক্তব্য রাখার ক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যের একটা আলাদা গুরুত্ব যে সবসময় বাংলার রাজনীতিতে ছিল এবং এখনো আছে তা বলাই বাহুল্য। কিন্তু ওই সময়ের পর বয়ে গেছে অনেকটা সময়। 2009 থেকে 2015 দীর্ঘ এই সময় রাহুল সিনহা রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব সামলেছেন। আর তারপর সেই দায়িত্বে আসেন দিলীপ ঘোষ। এই নামটি বাংলার রাজনীতিতে খুব একটা পরিচিত ছিল না, কিন্তু নিজের দবাং মনোভাবের মধ্যে দিয়েই দিলীপবাবু নিজের পরিচিতি তৈরি করার পাশাপাশি তার আমলেই বাংলায় বিজেপিও নিজের জায়গা করে নেয়। দিলীপবাবুর সময়কালেই বাংলার রাজনীতিতে পরিচিত হয় জয় শ্রীরাম স্লোগান, শ্রীবৃদ্ধি ঘটে রামনবমী, হনুমান জয়ন্তীর উদযাপনে। বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ বামেরা বহু আগে থেকেই করে আসছিল, কিন্তু দিলীপ ঘোষের সময়কালে এই বাংলাতে শুরু হয় একটি মেরুকরণের রাজনীতি, যার কিছুটা সুফল অবশ্যই নিজেদের ঘরে নিয়ে আসে এই গেরুয়া শিবির। 2019 লোকসভা নির্বাচনে 18টি আসন আর 2021 বিধানসভা নির্বাচনে 77টি আসন দখল করে এই বিজেপি এবং রীতিমতো রাজ্যের প্রধান বিরোধী দলের জায়গাটিও নিজেদের দখলে নিয়ে আসে। এরপর 2021 সালে দলের কমান্ড যায় সুকান্ত মজুমদারের হাতে। সুকান্ত বাবুর সময়েও সেই একই ধারা অব্যাহত থাকে। এক সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অবস্থানে হিন্দু এবং সনাতনী রাজনীতি আরও জোরদার হয়। সুকান্ত মজুমদারের পর কে হবেন বাংলার বিজেপি সভাপতি তা নিয়ে দীর্ঘ সময় ধরেই জোর জল্পনা চলছিল। শেষমেশ দলের পুরনো সৈনিক এই শ্রমিক ভট্টাচার্যের ওপরেই আস্থা রাখল কেন্দ্রীয় নেতৃত্ব। আর দায়িত্ব পাওয়ার পরেই নিজের বক্তব্যে আগামী বাংলায় বিজেপি কোন পথে হাঁটবে তা পরিষ্কার করে দিয়েছেন এই শ্রমিক ভট্টাচার্য।
যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যাতে হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই, এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে থাকে। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে। কোনো সংঘর্ষ নেই, কোনো দাঙ্গা নেই, কোনো রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে, আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত। শ্রমিকবাবুর এই বক্তব্যই বাংলায় বিজেপির বদলের জল্পনাকে কেমন যেন উস্কে দিয়েছে। কারণ শ্রমিক ভট্টাচার্য যা বলেছেন তা বিজেপির পুরনো কথা। যারা বিজেপিকে খুব ভালো করে চেনেন, দীর্ঘদিন সময় ধরে এই ভারতীয় জনতা পার্টির উত্থানকে দেখছেন কিংবা পুরো টানাপোড়েনটাকে দেখছেন, তারা বুঝতে পারছেন যে বিজেপি জন্মলগ্ন থেকে অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানির হাত ধরে যে গতিতে যাওয়া শুরু করেছিল, এই ক্ষেত্রেও কিন্তু সেই একই ছবি পরিলক্ষিত হচ্ছে। কিভাবে? আসছি ধীরে ধীরে। তার কারণ এই যে ধর্মনিরপেক্ষতার ভাবনার কথা আজকে শ্রমিক ভট্টাচার্যের গলায় শোনা যাচ্ছে, সেটাই কিন্তু ছিল একেবারে বিজেপির প্রথম লগ্নে। আবার বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশের স্লোগানকেও সমর্থন করছে এই শ্রমিক ভট্টাচার্যের অবস্থান। বিরোধী দলনেতা যখন বলছেন সংখ্যালঘু ভোট বিজেপির দরকার নেই, তখন শ্রমিকবাবু সংখ্যালঘু মানুষকে পাশে চাইছেন। এখানে প্রশ্নটা ওই বিরোধী দলনেতা এবং বিজেপির রাজ্য সভাপতির মধ্যে মত পার্থক্য কতটা তা নয়, বরং প্রশ্নটা হলো বাংলার ভোট রাজনীতিতে নয়া বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের অবস্থান এই মুহূর্তে কতটা জরুরি, কতটা যুক্তিসংহত। বাংলা জয় যদি বিজেপির লক্ষ্য হয়ে থাকে, তবে বিজেপিকে তাদের ভোটের সংখ্যা আরও বাড়াতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ গত নির্বাচনগুলোর পরিসংখ্যান দেখলেই সে বিষয়টা পরিষ্কার হচ্ছে। একটু বলি, 2021 বিধানসভা নির্বাচনের দিকে তাকান। তৃণমূল কংগ্রেসের দখলে ছিল 48% ভোট, আর বিজেপির দখলে গিয়েছিল 38% ভোট। বাম ও কংগ্রেসের দখলে গিয়েছিল প্রায় ওই 5 এবং 3%। সুতরাং এই ভোট যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটা দেখে বোঝা যাচ্ছে যে বিজেপির থেকে প্রায় 10% ভোটে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু মনে হতে পারে যে 38% ভোট তো বিজেপি পেয়েছিল, কিন্তু এই 38% ভোট পেয়ে বিজেপির আসন সংখ্যা ছিল কত? মাত্র 77। যদিও 3 থেকে 1 লাফে এই 77 আসন পাওয়াটা একটা ভালো ফলাফলের লক্ষণ বলে ধরা যেতেই পারে, কিন্তু রাজ্য দখলের থেকে তা অনেকটা দূরে। এরপর 2024 লোকসভা নির্বাচনের দিকে তাকান। সেখানেও যদি আমরা তাকাই তাহলে দেখব যে বিজেপির ভোটটা প্রায় একই, অর্থাৎ 38.73%, মানে ওই 39%-এর কাছাকাছি। এই ভোটটা পেয়েও 19-এর থেকে আসন সংখ্যা কমে গেছে বিজেপির। তাহলে অর্থাৎ ভোটের পরিসংখ্যানে শতকরা হিসেবের সঙ্গে কেমন যেন আসন মিলছে না। এই পরিসংখ্যান থেকেই পরিষ্কার যে শুধু মেরুকরণের রাজনীতি বাংলায় বিজেপিকে মসনদে বসাতে পারবে না। কারণ বাংলার ভোট রাজনীতিতে সংখ্যালঘু ভোট বরাবরই একটা বড় ফ্যাক্টর, তা আমার বলার কোনো অপেক্ষা রাখে না। বাংলার জনসংখ্যার বিন্যাস বলছে পশ্চিমবঙ্গের সব জেলাতেই সংখ্যালঘু ভোট রয়েছে, কোথাও বেশি কোথাও কম। ভোটের নিরিখে দেখলে
পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা আসনের মধ্যে 100 থেকে 125টি আসনে এই মুসলিম ভোটারদের সংখ্যা এতটাই বেশি যে তারা ওই কেন্দ্রগুলোতে নির্ণায়ক শক্তিতে রূপান্তরিত হয়। অন্য কেন্দ্রগুলোতে যেখানে সংখ্যালঘু ভোট নেই এমনটা নয়, সেখানে সংখ্যালঘু ভোট আর হিন্দু ভোট একসঙ্গে যে জায়গায় পড়বে, বাজিমাত যে সেই করবে সেটাও খুব নিশ্চিত। আবার কোনোভাবেই বাংলার কোনো একটি আসনে সমস্ত হিন্দু ভোট গিয়ে বিজেপিতে চলে যাবে এটাও সম্ভব নয়। অর্থাৎ পরিসংখ্যানই বলে দিচ্ছে বাংলার ক্ষমতা দখল করতে গেলে শুধুমাত্র এই হিন্দু ভোটের উপর নির্ভর করলে হবে না, সবার ভোটেরই প্রয়োজন রয়েছে। আর এক্ষেত্রেই শ্রমিক ভট্টাচার্যের সবাইকে নিয়ে চলার বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজপেয়ী ঘরানার এই রাজনীতিবিদ শ্রমিক ভট্টাচার্য অঙ্কটা খুব ভালো করে বোঝেন, যা বাংলার বুকে 2 থেকে 3% ভোট বাড়ানো কতটা কঠিন সেটা খুব ভালো করেই বুঝতে পারেন এই শ্রমিক ভট্টাচার্যরা। খুব স্বাভাবিকভাবেই তাই তিনি শুধু সংখ্যালঘু ভোটের দিকে আঙুল তুলছেন বা তাদেরকে কাছে ডাকছেন এমনটা নয়, তিনি রাজ্যের বিরোধী রাজনৈতিক দল মানে অন্য বিরোধী রাজনৈতিক দলগুলোকেও কাছে পেতে চাইছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে এমন বার্তাই দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। একটা জিনিস ভীষণভাবে বোঝার দরকার রয়েছে, তা হলো এই পশ্চিমবঙ্গ তার জনবিন্যাস কি বা কেমন সেটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি, কিন্তু একটা খুব সহজ কথা হলো এটাই যে পশ্চিমবঙ্গের যারা ভোটার তারাই আগামী 26-এর বিধানসভা নির্বাচনে ভোট দেবে। এমনটা তো কখনোই নয় যে অন্য রাজ্য থেকে ভোটার আসবে, এসে তারা এই রাজ্যে ভোট দিয়ে চলে যাবে। তাহলে যে নির্দিষ্ট সংখ্যক এই বাংলায় ভোটার রয়েছে সেই নির্দিষ্ট সংখ্যক ভোটারই তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, সিপিএম সহ অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে ভোট দেবে এবং তাদের ভোটের প্রেক্ষিতেই কোনো একটি দল জিতবে, কোনো একটি দল দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করবে। খুব স্বাভাবিকভাবে সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে যদি তৃণমূল কংগ্রেসের থেকে বেশি ভোট পেতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের যে প্রায় 45-46% ভোট আছে তাকে টপকাতে গেলে আমাকে তার উপরে ভোট পেতে হবে। আবার তৃণমূল কংগ্রেসের যে ভোট সে ভোটকে কমানোর হিসেবেও কষতে হবে। দুটো আলাদা বিষয়, এক বিজেপির ভোট বাড়ানো আর তৃণমূল কংগ্রেসের ভোটটা কমানো। শ্রমিক ভট্টাচার্যর দায়িত্ব নেওয়ার পর এই দুটো স্ট্র্যাটেজি কি তিনি শুরু করতে চাইছেন? অন্তত তার বক্তব্য থেকে কি তেমনই কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে? বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করুন। তিনি প্রথমেই বলছেন যে তিনি সবার সঙ্গে চলতে চান, সবাইকে নিয়ে চলতে চান। সেক্ষেত্রে সংখ্যালঘু তথা মুসলিমদের নিয়ে যে গত কয়েক বছর ধরে আমরা একটা ছুতমার্ক দেখতে পাচ্ছিলাম সেই জায়গাটি কিন্তু তিনি সরিয়ে দিতে চাইছেন। এই ক্ষেত্রে অবশ্য একটা জিনিস বলা ভালো বা বলতে হয় যে শুধুমাত্র তাদেরকে কাছে চাইলেই হবে না। বাংলায় যদি বিজেপির সরকার আসে তাহলে সেই সরকারও এ বাংলার সংখ্যালঘুদের সরকার হবে, এই আস্থাটা তৈরি করতে হবে। বাংলায় যদি বিজেপির সরকার আসে তাহলে বাংলায় থাকা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কোনো ভয়ের কারণ নেই, এই বিশ্বাসটা তাদের মনে তৈরি করতে হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন অনুষ্ঠানে গিয়ে তিনি এবার্তাও দিচ্ছেন যে যারা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুকে ভালোবাসেন তার বাংলাকে রক্ষার জন্য একসাথে আসার কথা বলছেন। কি বলছেন শুনুন। বিশ্বাস করি যদি জ্যোতি বসু আজকে বেঁচে থাকতেন, যে মৌলবাদ পশ্চিমবঙ্গে শুরু হয়েছে, রাজনীতিতে যে শব্দচয়ন, যে কথা বলা হয়েছে 1947-এর 20 জুনের জ্যোতি বসু, যিনি পরিস্থিতির কারণে বাঙালির অস্মিতা রক্ষার কারণে
প্রগতিশীল মুসলমানের, ভারতীয় মুসলমানের অধিকার রক্ষার কারণে, মৌলবাদ মুক্ত একটা রাজ্য গঠনের কারণে, নিজের মতাদর্শকে দূরে সরিয়ে রেখে, নিজের দলের ঘোষিত অবস্থানকে দূরে সরিয়ে রেখে শ্যামাপ্রসাদের আনা প্রস্তাবে তিনি ভোট দিয়েছিলেন। আজকেও যদি জ্যোতি বসু জীবিত থাকতেন, তিনিও হয়তো আজকে বলতেন এর পাই দিয়ে আমাদের বেরিয়ে আসতেন। অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির দায়িত্ব নিয়ে দুটো ট্রাম্প কার্ড ইতিমধ্যেই সামনে নিয়ে এসেছে। এক, না তিনি সবাইকে নিয়ে চলতে চাইছেন, এই সবাইয়ের মধ্যে কখনোই এমনটা নয় যে সংখ্যালঘুরা থাকছেন না, সংখ্যালঘুদের নিয়েই তারা থাকতে চাইছেন। তিনি আবার এটাও বলছেন যে সংখ্যালঘু ভাইরা যদি বিজেপিকে কেউ ভোট না দেন, দিয়েন না, ভোটটা তৃণমূল কংগ্রেসও দেবেন না, ভোটটা দরকার পড়লে আপনারা কংগ্রেস সিপিএমকে দিন। আবার তিনি এটাও বলছেন যে বিজেপির হাত শক্ত করতে যারা বাংলাকে ভালোবাসেন, জ্যোতি বসুর যে বাংলা জ্যোতিবাবু ছেড়ে গিয়েছিলেন সেই বাংলাকে অক্ষুণ্ণ রাখতে, রক্ষা করতে আসুন একসাথে কাজ করি। অর্থাৎ তিনি বামেদের অভ্যন্তরেও বার্তা ছড়িয়ে দিতে চাইছেন, কারণ তিনি খুব ভালো করেই বুঝতে পারছেন যে বিজেপি যদি 10 জন থাকে, সেই 10 জনকে যদি 25 জন করতে হয়, তাহলে 15 জনের মধ্যে অন্তত 5 জনই বামেদের দিক থেকে আনতে হবে। এ খুব সহজ অঙ্ক। আর ঠিক সেই অঙ্ক অনুযায়ী তিনি কিন্তু তার কাজ শুরু করেছেন। এবার প্রশ্ন হচ্ছে যে এই কাজে তিনি কতটা সফল হতে পারবেন। তার কারণ তার হাতে আর মাত্র ওই 8 সাড়ে আট মাস সময় রয়েছে। এই 8 সাড়ে 8 মাস সময়ের মধ্যে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যে বিজেপি এক এবং একমাত্র বিরোধী রাজনৈতিক দল হয়ে ওঠার ক্ষমতা রাখে এবং বিজেপি একমাত্র পরিত্রাণের জায়গা এনে দিতে পারে, সেই বাস্তবতা, সেই বিশ্বাস, সেই আস্থা রাজ্যের আম জনতার মধ্যে তৈরি করতে হবে। কাজটা যে খুব একটা সহজ এমনটা কিন্তু নয়। কাজটা অসম্ভব আমি বলছি না, কিন্তু কাজটা খুব একটা সহজও নয়, কাজটা কঠিন। তবে খুব স্বাভাবিকভাবেই ওই বাজপেয়ী ঘরানার শ্রমিক ভট্টাচার্য রাজ্যের বিজেপির দায়িত্ব নিয়ে যে 2-3টি বার্তা এখনো পর্যন্ত তিনি দিয়েছেন, তাতে গত কয়েক বছর যাবৎ বিজেপি যে লাইনে হাঁটছিল তার থেকে যে একটু টার্ন করছে, এটা বোঝাই যাচ্ছে। দ্বিতীয়ত আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা তিনি কিন্তু দেওয়ার চেষ্টা করেছেন। কি সেটা তার দলের অভ্যন্তরে যারা রয়েছেন, দলীয় নেতৃত্ব স্থানে যারা রয়েছেন কিংবা নেতা স্থানে যারা রয়েছেন, তাদেরকেই কি তিনি সেই বার্তা দিলেন? প্রশ্নটা সেখানে। কেন? শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর পরিষ্কার জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় বাহিনী লাগবে না, তিনি কেন্দ্রীয় বাহিনী ছাড়াই ঘুরবেন, নিরাপত্তার কোনো প্রয়োজন নেই। এই বার্তা তিনি কাদের দিলেন? প্রশ্নটা ঠিক সেইখানে। এই বার্তা নিশ্চয়ই তিনি বিরোধী রাজনৈতিক দলদের দেননি। এই বার্তা থেকে যদি বিজেপির সেই সমস্ত নেতারা যারা পেছনে সামনে 4টে করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরে মূলত নিজের শক্তি জাহির করতে গিয়ে আম জনতার সঙ্গে বিচ্যুত হয়ে যাচ্ছেন, তাদের এই বার্তা থেকে শিক্ষার প্রয়োজন রয়েছে যে আগামীতে যদি মানুষের সাথে মিশতে হয়, মানুষকে নিয়ে কাজ করতে হয়, তাহলে মানুষের সঙ্গে মিশতে হবে, মানুষের কাছাকাছি পৌঁছতে হবে। নিরাপত্তা রক্ষী দিয়ে সরিয়ে দিয়ে মানুষকে গটগট করে হেঁটে গেলে সে আর যাই হোক জননেতা হতে পারে না। হ্যাঁ, কেউ হয়তো বলতে পারেন যে শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত ভালো বক্তব্য পেশ করেন, তিনি কিন্তু জননেতা নন। দেখুন, সাংগঠনিক শক্তি বলে যে মানুষটি নিজের সংগঠনকে গোছাতে পারেন, তিনি যে জননেতা হবেন বা হতেই হবে এমন কোনো মানে নেই। এমন এক নয়, একাধিক উদাহরণ রয়েছে। মুকুল রায় জননেতা ছিলেন কি? ছিলেন না, কিন্তু সাংগঠনিক শক্তি তৈরি করার ক্ষেত্রে তার মতন ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন মানুষ
এ বাংলায় খুব কম আছে, বা বাংলা রাজনীতিতেও খুব কম পাওয়া যায়। অনিল বিশ্বাস জননেতা ছিলেন কি? বলবেন না কেউই, কিন্তু সংগঠনকে কিভাবে সাজাতে হয় সেটা তিনি দেখিয়ে দিয়ে গেছেন। ফলে এই শ্রমিক ভট্টাচার্য আগামীতে মুকুল রায় কিংবা অনিল বিশ্বাসের মতন সাংগঠনিক শক্তিধর হয়ে উঠবেন কিনা সেটা সময় বলবে। কিন্তু যে মানুষটির হাতে এই মুহূর্তে বিজেপির ব্যাটন গেছে, সেই মানুষটি এই দলটিকে একেবারে প্রথম দিন থেকে হাতের তালুর মতন চেনে, গোটা বাংলাটাকে হাতের তালুর মতন চেনে, বাংলার রাজনীতিটাকেও হাতের তালুর মতন চেনে। তার শিক্ষা দীক্ষায় তিনি যেমন সাধারণ মানুষের সঙ্গেও মিশতে পারেন, তিনি এলিট ক্লাসের সঙ্গেও মিশতে পারেন। ফলে এই মানুষটির ভাবনা চিন্তা, ভাবধারা এবং গতি প্রকৃতি অন্যর থেকে একটু আলাদা হবে, এটা বলাই যায়। সেই আলাদা পথেই প্রথম থেকেই তিনি পথ চলা শুরু করেছেন। কতটা সফল হবেন, কতটা এগিয়ে নিয়ে যেতে পারবেন তার দলকে, সেটা অবশ্য সময় বলবে। তবে শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে যে বিজেপি একটু একটু হলেও বদলাচ্ছে, তা বোধহয় বলাই যায়। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার।